মেয়েটা সে কথা শুনে বিড়বিড় করতে লাগলো, তবা কাটছি, এই ব্যাটারে দেখলে আমি দরজা খুলতামই না। রিদওয়ান বাড়ি চলে গেছে শুনে অর্ণবও আর দেরি করেনি। নাস্তা শেষ করে সেও গেল অফিসে। বহুদিন হয় সে ব্যবসা বাণিজ্যে ভীষণ অনিয়ম। গত মাসের প্রোডাক্ট ডেলিভারিতে ঝামেলা হয়েছে, বায়ার হাত থেকে ছুটে যাওয়ার অবস্থা প্রায়। এভাবে চলতে থাকলে রুজি পুঁজি সব হারাবে তা নিশ্চিত। অফিসে ফিরে কাজকর্মে প্রায় ডুবতেই বসেছিল, হঠাৎ সেই ডুবকি থেকে তুলে আনলো নূপুরের ফোন। হাতের ঘড়িটাতে চোখ বুলিয়ে দেখলো 2টা বেজে 22 মিনিট। নূপুর কি ক্লাস শেষে কল দিলে তাকে? আকস্মিক টের পেল বুকটা জ্বলছে। না গ্যাস্ট্রিক না হৃদরোগে এ জ্বলন হৃদয় গড়া এক নিরোধ ছাওয়া ঘর ভাঙার। হ্যাঁ, ঘরই তো ভেঙেছে তার কালকের দুপুরে হাওয়া বাক্য লাফে। আজ আরো একবার তার কষ্ট হচ্ছে। কেন সেই তিন বাবার কাঁধ, মায়ের আদর কিছুই কেন নেই তার কাছে? এই রুদ্ধশ্বাসী আটকে পড়া ময়দানে তাকে কে বাঁচাবে? কে বলবে তার সুখের কথা? কে জানবে তার অন্তরে মিথেছে ওই শ্যামাঙ্গিনী রুমঝুম মেয়েটা? কাকে বোঝাবে চায় না তার বদ্ধ দশার জীবন? তার যে জীবনের স্বস্তির নামে হঠাৎ আসা ওই এক টুকরো চঞ্চল হাওয়াকে ভীষণ দরকার। কালটা আজও কেটে গেল অবহেলায়। উপাসের মানুষটার বোধহয় ক্লান্তি নেই তাকে স্মরণ করতে। তাই তো কাল রাতে 3টের পর লাগাতার মেসেজ এসেছে। প্রতিটা মেসেজে ভেসে এসেছে অদৃশ্য চিন্তার সুর। কালকে এসে কি ভুল করেছে ওই একটা বাক্য বলে? আমি ভাবছি কথা বলবো তোমার আব্বুর সাথে। কেন বলেছিলাম কাল? আফসোস হলো, দুঃখ কি হচ্ছে না? বড় ভুল হয়ে গেছে নূপুর। ভালোবাসা আমার জন্য তো জীবন ভালোবাসার নয়। রাত 8টায় অর্ণব আবারও গেল বড় দাদার বাড়িতে। সন্ধ্যার পরে সাখাওয়াত ভাই বাড়ি ফেরে তা সে জানে বলেই আর দেরি করতে চাইছে না। গেটে দারোয়ান কোনো প্রশ্ন ছাড়াই অর্ণবকে ঢুকতে দিলেও বিপত্তি বাঁধল ঘরের দরজায়। কলিং বেল বাজালো 2বার, কিন্তু ওপাশ থেকে খোলার নামগন্ধ নেই। অফিস থেকে ফেরায় পরনে শার্ট কোট, গরম লাগছে আজ ভীষণ। তার উপর ক্লান্ত শরীরে দাঁড়িয়ে থাকতে মেজাজ খারাপ হয়ে গেল। কোট খুলে হাতে নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে আরো একবার বেল বাজালো। দরজাটা খুললো বড় ভাই সাখাওয়াতের বউ। অর্ণব কোনো মতে সালাম দিয়ে ভেতরে ঢুকলো। বড়ভাবে সালামের জবাব দিয়ে প্রশ্ন করলো, মেজাজ চড়েছে মনে হচ্ছে, কি ব্যাপার? এই বাড়িতে আজকাল একবার বেল বাজানো ঢোকা যায় না মনে হচ্ছে। বিল গেটসের চেয়েও বেশি সিকিউরিটি এখানে বসেছে। ও মা, এ কথা কেন? এই রিমি, এক গ্লাস শরবত কত? বড় ভাবি কাজের মেয়েটাকে শরবতের কথা বলে অর্ণবকে বসতে বসলেন। সে বসলো না, জানতে চাইল সাখাওয়াত বাড়ি আছে কিনা। ভাবি জানালেন আছে। আমি দাদার ঘরে যাচ্ছি ভাই, কে বলবেন আমি এসেছি। এখানে বসো, শরবত খেয়ে একটু জিরিয়ে নাও। দেখো মনে হচ্ছে অফিস থেকে ফিরেছ। শুনলাম বিয়ে ঠিক হয়ে যায়, মিষ্টি ছাড়াই সংবাদ পেলাম। এটা তো ঠিক না। অর্ণব দাদার ঘরের দিকে এগোতে এগোতে শুনল ভাবির কথা, জবাব দিল না। রিমি ততক্ষণে শরবতের গ্লাস হাতে ভাবির সামনে দাঁড়িয়েছে। যা ও ঘরে দিয়ে, আর ওখানে থেকে ও তখন গেট খুললি না কেন? তবা কাটছি না সকালে, এই ব্যাটা আইলে জীবনেও দরজা খুলুম না আমি। ও সকালে ওর কথাই বলছিলি? ছোট ভাবিরও কইছিলাম তো। ও একটু রাগী, তবে মানুষ ভালো। যা শরবত দিয়ে আয়। আমি যেমন ওই ব্যাটার সামনে দেখলেই মনে হয় সিনেমার গুণটা বাস্তবে আয়া পড়ছে। সত্যি, আর কাজের মেয়েটা শরবত নিয়ে গেল না। ভাবি নিজেই শরবত দিয়ে সাখাওয়াতকে জানিয়ে এলেন অর্ণব এসেছে। সকালে বাড়ি এসে রিদওয়ান মা আর বৃষ্টির সাথে টুকটাক আলাপ সেরে ব্যাগ আনপ্যাক করে গিফটগুলো বের করলো। বৃষ্টি প্রায় তার শখের কিছু জিনিসের লিস্ট দিত। রিদওয়ান বোনের লিস্টের প্রায় অধিকাংশ জিনিসই প্রতি মাসে কিনে রাখতো। সেই সাথে আসার সময় অর্ণি, বাবা মা, রিমন অর্ণবের জন্য কিনেছে, কিন্তু আসার সময় ওজনের বেশি হওয়ায় অনেক কিছুই প্যাক করেনি। তার মধ্যে অর্ণি আরও তার নিজের জন্য কেনা প্লাটিনামের কাপল ব্রেসলেট। ছোট জিনিস ছিল, তবুও সেটা রেখে বোনের পছন্দের পেন্ডেন্ট আর রিংটা নিয়ে এসেছে। ব্রেসলেটটা আসলে জায়গার অভাবে না, মূলত অর্ণিকে নিজের কাছে নিয়ে কোনো এক বরফ ছড়া রাতে পড়ানোর ইচ্ছে বলেই রেখে এসেছে। এদেশে বরফ কুচির বর্ষণ কোথায় পাবে, তাই প্ল্যান কষেছে খুব শীঘ্রই অর্ণিকে নেওয়ার আয়োজন করবে। ব্যাগের সকল জিনিস বের করে বৃষ্টিকে দেখাতে সে বেশ উৎসুক হয়ে গেল। মাও খুশি হলেন, তবে তিনি
অপেক্ষা করছিলেন ছেলের কাছ থেকে কিছু শোনার জন্য। প্রায় একটা বছর পর দেশে এলো রিদওয়ান। মায়ের মন ভীষণ আগ্রহে যেয়ে দেখেছে ছেলেকে। চেহারার বদল এসেছে ছেলের অনেকটা। স্বাস্থ্যে খুব পরিবর্তন নেই, তবে গায়ের রংটা যেন আগের চেয়ে ফর্সা হয়েছে, আর মাথার চুলগুলো আগের চেয়েও ছোট লাগছে। এই তো এটুকুই তো পরিবর্তন, আর কি দেখতে চাইছে না? মায়ের দৃষ্টি লক্ষ্য করে অপ্রস্তুত হলো রিদওয়ান। বলতে চাইল, কি দেখছো আম্মু? করলো না এই প্রশ্নটা, উল্টো বলতে লাগলো, তোমায় ভীষণ মিস করেছে আম্মু। প্রতি বেলায় খেতে বসে আর ক্লান্তির সময়টুকুতে শুধু মনে হতো তুমি যদি একটু মাথায় হাত রাখতে। হ্যাঁ, ঠিক এটাই যেন শোনার আগ্রহে উতলা হয়েছিল রায়নার কান হৃদয়। অন্তর শীতল করতে এই বাক্যগুলোরই দরকার ছিল মায়ের। মা জাতি বড় অদ্ভুত। লক্ষ কোটি টাকার সম্পদের চেয়েও বড় তাদের কাছে বরাবরই সন্তানের আকুলতায় নিজেকে খুঁজে পাওয়া। মার সত্তাই বুঝি সর্বাত্মক পাওয়া সন্তানের ভালোবাসায়। রিদানের মুখ নিঃসৃত মাকে অনুভব করা বাক্যগুলি সুখের সর্বোচ্চটা দিয়ে দিল রায়নাকে। রিদওয়ানও মায়ের অন্তর শীতল করে চলে গেল আব্বুর কাছে। অফিসে গিয়ে রিমনকে পেলেও আব্বুকে পাওয়া গেল না। লাঞ্চের পুরোটা সময় রিমনের সাথে কাটিয়ে বাড়ি ফিরল কঠিন মন নিয়ে। আজ রাতটাই সে বাড়িতে কাটাবে, আর বোনকে বুঝিয়ে বলবে অর্ণবকে বিয়ে না করতে। যে পুরুষের মনে আগে থেকে কেউ আছে, সে পুরুষের সাথে বোনের সুখ ভাবটা বড্ড বোকামি। রাত হলো, আব্বু ফিরল আজ তাড়াতাড়ি। পুরো পরিবারের একত্রে দেখা হলো রাতের খাবারে। খেতে বসে বাবার স্বাস্থ্যের খোঁজ নিয়ে ধীরে সুস্থে খেতে লাগলো রিদওয়ান। পাশ থেকে রিমন বারংবার ইশারা করছে কিছু একটা, তা বাবার চোখে পড়তেই তিনি জিজ্ঞেস করলেন, কিছু বলবে? আমি না আব্বু, ভাই বলতে চাই। কি? খাওয়া শেষ করো সবাই, ড্রয়িং রুমে বসো। তারপর রিদওয়ানের কথাটা বলে খাওয়ায় মনোযোগী হলো। বাসার শিখ কৌতূহলী হলেও খাওয়া শেষ করলেন ধীরে। বৃষ্টির হঠাৎ গলা শুকিয়ে এলো, খাবার খেতে পারল না একদমই। কিছুটা সময় পর যখন সবাই একত্রে বসলো বসার ঘরে, বৃষ্টি তখন চিন্তিত মুখে দেখতে লাগলো ভাই দুজনকে। তার আগেই ভয় হচ্ছে ভাইয়ারা কি অর্ণব ভাইকে নিয়ে কিছু বলবে। দুরু দুরু ভয় বুকে, চোখেও জল থই থই দা। রিদওয়ান খেয়াল করেছে বোনের সজল নয়ন, বুকটা এবার তারও শুকিয়ে এলো মুখ খোলার আগে। মন বলল, থাক না কথাগুলো, বোনটা যাকে চাই তাকেই পাক। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার যন্ত্রণা না পাক তার ছোট্ট পুতুলটা। সে তো জানে হারানোর আতঙ্ক ঠিক কতটা ভয়ানক। রিমন তাকিয়েছিল ভাইয়ের দিকে, কখন তুলবে কথাটা আগ্রহী উতলা হচ্ছে। সেও তো ভালোবাসে বোনকে, সে কি খারাপ চায় বোনের? কিন্তু রিদওয়ানের চোখ মুখ বলছে অন্য কথা। ছন্নছাড়া ভাইরা বিয়ের পর খুব বেশি আবেগী হয়ে গেছে বলে মনে হলো। ভয় হলো ভাই না আবার আব্বুর মতোই হঠকারী সিদ্ধান্তটাকে প্রাধান্য দেয়। আমি কথা শুরু করছি। রিদওয়ান শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলে এই ভয়ে রিমনই মুখ খুলল। কি কথা? বৃষ্টির বিয়ের কথা। রিদওয়ান কথা বলল। বাসার শেখ কি করে যেন বুঝে গেল ছেলেরা দুজনই অর্ণবের সাথে বৃষ্টির বিয়ের বিপক্ষে, তাই আগে ভাগে তিনি জায়গাটা থেকে বৃষ্টিকে সরিয়ে দিলেন পড়াশোনার নাম করে। রায়না বসেছিলেন, তাকেও পাঠালেন কফির বাহানে। বসার ঘরটাতে তখন রইল শুধু রিদওয়ান, রিমন আর তাদের বাবা। রিদওয়ানই বলল, এবার হুট করে বিয়ে সিদ্ধান্ত কেন নিলে আব্বু? বয়স হয়েছে, মেয়েকে বিয়ে দিব না? সামনে ফাইনাল পরীক্ষা বৃষ্টির, আর তো কয়েকটা মাস। তাছাড়া অর্ণবের সাথে কেন? রিদওয়ানের কথাটা যেন শেষ করতেই বাসার শেখ ধমকি উঠলেন ছেলেকে। সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আর তুমি কি ভেবেছো ভাইকে এনে আমার সামনে দাঁড় করালে আমি তার কথা শুনবো? শেষের কথাটা রিমনকে উদ্দেশ্য করে বললেন তিনি। রিমন জবাব দিতে চাইলে রিদওয়ান থামিয়ে দিল তাকে। ও কিছুই বলেনি, আমি নিজেই তোমার সাথে কথা বলতে এসেছি আব্বু। অর্ণব অন্য একটি মেয়েকে পছন্দ করে। আজ নয়তো কাল সে মেয়েটিকে জানাবেও সে কথা, আর বিয়েও। চুপ করো তুমি বেয়াদব ছেলে। নিজে যা ইচ্ছা করে পার পেয়ে গেছো বলে খুব বড় ভাবছো নিজেকে। আমি যা সিদ্ধান্ত নিয়েছি হবে সেটাই। অর্ণবকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। আর হ্যাঁ, দেশে যেহেতু এসেই গেছো, বোনের বিয়ে খেয়ে তবে যেও। এ মাসের শেষেই তারিখ ঠিক করব। আমার মেয়ের ভালো মন্দ নিয়ে তোমরা কোনো কথা না বললে আমি খুশি হব। নিজের বক্তব্যটুকু শেষ করেই বাসার শেখ স্থান ত্যাগ করলেন। রায়না কফি হাতে উপস্থিত হতেই ছেলেদের বিমর্ষ মুখ দেখলেন। স্বামী মানুষটাও এখানে নেই, তবে কি তাদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হলো? সকাল থেকেই তো মনটা কু ডাকছিল, তার উপর রিমন কয়েকদিন ধরে রেগে আছে তার বাবার উপর। সব মিলিয়ে ভয় পাচ্ছেন রায়না। ছেলেদের সামনে কফি রেখে কি হয়েছে জানতে চাইলেন। রিদওয়ান অস্থির হয়ে মায়ের হাত দুটো ধরল।
আব্বুকে বোঝাও আম্মু, এভাবে বিয়ে দিয়ে বৃষ্টি সুখী হবে না। একটি মাত্র বোন আমাদের, তার জন্য হাজারটা খুঁজে বেটার একজন মানুষকে আমরা নিয়ে আসবো। রায়না শুনলেন ছেলের কথা, জবাবে চুপ রইলেন। তিনি রিমনের মুখে যেদিন শুনলেন অর্ণব কাউকে পছন্দ করে, সেদিন থেকেই মেয়েকে বুঝিয়ে চলেছেন। বৃষ্টি কান্নাকাটি করছে, তবুও কথা মানতে চাইছে না। কাল রাতে তো নির্লজ্জের মতো বলেই বসলো, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে আম্মু, পুরুষ মানুষ এক রাত কাটালে সব ভুলে যাবে। মেয়ের মুখের কথা শুনে তিনি কান চেপে ধরে বসে আছেন লজ্জায়। এরপর আর কিচ্ছু বলতে পারলেন না। কিছু বলার নেই মেয়েকে, কিন্তু অর্ণব কেন চুপচাপ সেটাই তিনি বুঝতে পারছেন না। অবহেলা করলে তা ফিরে আসবেই, সে কথা জানেন তো। স্পষ্ট রুড়ো আর গাঢ় অভিমানী স্বর শোনা গেল নুপুরের কণ্ঠে। ভুল ভাবছ, কাউকে অবহেলা করার ক্ষমতা আমার এখনো হয়নি। আগেই ক্ষমা চেয়ে নেওয়া উচিত বলে চাইছি, ক্ষমা করে দিও। যদি আমার কথাবার্তাতে কোনো প্রকার প্রশ্রয় পেয়ে থাকো তো। আরে না না, আপনি আর প্রশ্রয়, আমারই ভুল। অবহেলা প্রশ্রয় কোনোটাই আপনি করেননি, আমি ভুল বুঝে এসছি। আজকের পর আর বুঝবো না, ভালো থাকবেন। কথার সমাপ্তি টেনে কল কেটে দিল নুপুর। অর্ণব ঠাঁই দাঁড়িয়ে রইল গলির অন্ধকারাচ্ছন্ন রাস্তার কিনারায়। চোখ সওয়া আধারে বিষণ্ণতা সবেই গা ছুঁয়ে দিচ্ছিল। কি আবার মনে পড়ে গেল বড় দাদার ঘরের বাইরে হওয়া সাখাওয়াতের প্রচ্ছন্ন হুমকিটা। সাথে সাথেই পা বাড়ালো থানায়, যার জন্য গেল তাকেই পাওয়া গেল না। ফোন করে জানতে পারলো লোকটা নিজ বাড়িতে আসছে। অর্ণব আবার গেল সেদিকে। পরিচিত পুলিশ সুপার আনোয়ারের সাথে কথা বলে একটা জিডি করতে চেয়েও শেষ মুহূর্তে মত পাল্টালো। বংশের লোকের সাথে এভাবে সরাসরি বোধ হয় লড়াই করা যায় না। বড় দাদার সাথে কথা হলো খুব স্বাভাবিক, আর কথা হলো ছোট দাদার গ্রামের পুরো 22 বিঘা কৃষি জমি নিয়ে। এই জমির কথা অর্ণব বহুবার শুনেছে দাদার মুখে, কিন্তু দাদির মুখে, কিন্তু নিজ চোখে সবটা দেখা হয়নি। অনেক বছর হয়েছে, মনেও পড়তো না সেগুলোর কথা। গত বছর লোনের জন্য যখন প্রথম আবেদন করলো সে, তখন দাদি এই জমির কথা বললেও আসল কাগজপত্রের হদিশ করতে পারেনি। অর্ণব সে জমি বাদ রেখে শুধু শহরে জমিগুলোর পেছনে পড়েছিল, যেহেতু এই জমিগুলোর আইনানুসারে অর্ণবের নাম করা। অথচ এখানেও পিঠ পিছে গুটি ঝাল ছিল আপন রক্ত। সাখাওয়াত ভাইয়ের শীতল ধমকিটা তাই যেন বুঝিয়ে দিল তাকে। এরপর আর মাথায় এলো না আবেগ তাড়িত কোনো কথা। তাই নুপুরের ফোন কল পেয়ে মুখের উপর বলে দিল, ক্ষমা করে দিও আমার মাধ্যমে কোনরূপ আঘাত পেয়ে থাকলে। তার কথার পরিপ্রেক্ষিতেই 2-4 কথা বেড়ে গেল। নুপুরও ভেবে বসলো অর্ণব কোনো কারণে তাকে অবহেলা করছে। গত রাতে আব্বুর সাথে বাকবিতণ্ডা শেষ করে রিদওয়ান বৃষ্টির সাথে কথা বলেছিল। নিভৃতে বড় স্নেহের সাথে বুঝিয়েছে বোনকে যেন বাবাকে বোঝায় বিয়েটা ক্যান্সেল করতে। বৃষ্টিও চুপচাপ ভাইয়ের হ্যাঁতে হ্যাঁ, ভাইয়ের নাতে না মিলিয়েছে। সকাল হতেই সে হ্যাঁ নাতে বড় গোলযোগ বাঁধিয়ে বাবার সামনে উপস্থাপন করতেই শেখ বাড়িতে শুরু হলো ঝড়। মানসিক ঝড়ের সামনে প্রকৃতি যেন নগণ্য, তেমনটাই মনে হলো বাবা আর 2 ছেলের মধ্যকার ঝগড়ায়। রিমন বরাবরই কঠিন স্বভাবের, নিজেরটা আদায় করে নিতে সে সর্বাত্মক লড়াই চালাতে সক্ষম, কিন্তু রিদওয়ানের ব্যাপারে বড্ড আনাড়ি। বহু মুশকিল পথ পেরিয়ে না সে পেরোয়নি, বরং রিমন পথ সুগম করে দেওয়ায় সে পাড়ি দিয়ে পৌঁছেছে অন্যের কাছে। আজ কি করে জিতে যেত বাবার সাথে? আজও ঢাল হলো রিমন, তলোয়ার হলো রিদওয়ান। বাবার সাথে প্রথম এবং বোধ করি শেষবারের বেয়াদবি করে বাড়ি ছাড়ল সে। কিন্তু এভাবে কত দূর? রাতের মধ্যে ফিরে গেল চট্টগ্রামে। হোটেলের রুমে বুক করা না থাকায় রাতটা হোটেলের লবিতে চেয়ারে বসে কাটিয়ে পরের দিন রুম বুক করল। জরুরি তলবে অর্ণবকে নিয়ে এলো দুপুর নাগাদ। ভেবেছিল নিজেই সবটা সামলে নেবে, তার হলো না বলে এক দফা কান্নাকাটি করে অর্ণি ফোন দিল ভাইকে। রিদওয়ানে শিখিয়ে দেয় অনেকগুলো বাক্য একসাথে আওড়াতেই ধমক খেলো ভাইয়ের কাছে। অর্ণব মুখের উপর বলে দিল, আমি কাকে বিয়ে করব সেটা কি তুই আর তোর জামাই ঠিক করে দিবি? ফোন স্পিকার লাউড থাকায় সবটা শুনল রিদওয়ান। অর্ণবের ধমকে অর্ণির মতো সেও প্রথমে থমকে গেল, পর মুহূর্তেই বোকার মতো প্রশ্ন করল, বয়সে তুই বড় না আমি? দেখ রিদওয়ান, মাথা খারাপ করাবি না, অফিসে আছি। তুই কোথায় আছিস তা শুনে আমি কি করব? আমার এক কথা, বৃষ্টির বিয়ে আমি তোর সঙ্গে দেব না। তুই বললেই হবে? অবশ্যই, আমি তার বড় ভাই। আমি অন্যির বড় ভাই। অর্ণবের গম্ভীর স্বরের একটা বাক্য কেমন যেন বুকটা চেপে ধরল রিদওয়ানের। না চাইতেও বুঝি
একটুক্ষণের জন্য ভয় পেয়ে গেল সে, তাই ভীত গলায় বলল, তো অর্ণব, এই অর্ণব, আমার বিয়ে হয়ে গেছে, থ্রেট দিবেন একদম বলে দিলাম। আমি কিছু বলেছি? হেসে ফেলল অর্ণব। রাত বাড়ছে, সাথে বাড়ছে প্রকৃতির চাপা গর্জনরূপী ঝড়ো হাওয়া। সন্ধ্যের আকাশটা পরিষ্কারই ছিল। রাত বাড়তেই কোথা থেকে উড়ে এলো দলছুট মেঘের ভেলা। প্রকৃতি যেন আগেই প্রস্তুত ছিল গর্জে ওঠার সেই সাথে তুমুল বর্ষণের। অনিতার কান্না থেমে গেলেও থমথমে ভাবমূর্তি কাটিয়ে উঠতে পারেনি সে। রিদওয়ানও চাইছিল কিছুটা সময় দিতে, তাই একটু আগেই সে রুম ছেড়ে বেরিয়েছে বাইরে। মিনিট 20 হোটেলের পুল সাইডে বসে নিরিবিলিতে ভেবেছে অনেক কথা। ভেবেছে নিজেদের ভবিষ্যৎ নিয়েও। অর্ণব ছোট বাচ্চা নয়, বৃষ্টিও যথেষ্ট বুঝতার। তারা তাদের ভবিষ্যতের চিন্তা নিজেরা করার ক্ষমতা রাখে, তবুও তারা যা করছে আপাত দৃষ্টিতে ভুল বলেই মনে হয়। কিন্তু এরপরও কথা থাকে, তারা দুজন দুজনকে চেনে ছোট থেকে, আর নূপুরের সাথে পরিচয়টা স্বল্প সময়ের। আবার হতে পারে নূপুরের সাথে অর্ণবের এতটাও আবেগ জড়ায়নি যতটা সে কিংবা রিমন ভাবছে। হতে পারে বিয়েটা হয়ে গেলেই অর্ণব ভুলে যাবে ওই মেয়েটাকে। হতে অনেক কিছুই পারে, তা নিয়ে নিজেরা বাড়াবাড়ি করা বোধ হয় ঠিক হবে না। রিদওয়ান ফিরে এলো রুমে। অর্ণি মন খারাপ করে এখনো বসে আছে বারান্দায়। তা দেখে রিদওয়ান ডাকলো, অর্ণি রুমে আয়। এক ডাকেই উঠে এলো অনিতা। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে চুলগুলো হাত খোপা করতে করতে বসলো এসে বিছানায়। রিদওয়ান অনিতার ব্যাগ খুঁজে চিরুনি বের করে তার চুল আঁচড়াতে লাগলো। ঘর জুড়ে নীরবতা, দুজনের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে, যেন শোনা যাচ্ছে এসির এক ধরনের ভোঁতা আওয়াজ। কিছু সময় চুপচাপ কেটে যেতেই রিদওয়ান চিরুনি রেখে ঘরের বাতি নেভালো। ঠাঁই বসে থাকা অনিতার হাত ধরে টেনে বুকের সাথে মিশিয়ে রাখলো কিছুক্ষণ। বাইরে বৃষ্টি চলছে অবিরত, সেই সাথে আবহাওয়ার শীতলতা ঘরটাকে আরো বেশি শীতল করতে রিদওয়ান এক হাতে অনিকে জড়িয়ে অন্য হাতে এসির রিমোট চেপে অফ করে দিল। ভুল হয়েছে, জানলা আর বেলকনির দরজাটা খোলা রাখা উচিত ছিল। ঘুম পাচ্ছে? অনিতার কানের কাছে ফিসফিসিয়ে বলল রিদওয়ান। না। আমারও পাচ্ছে না, তবে অন্য কিছু পাচ্ছে। রিদওয়ানের বুক থেকে মাথা তুলে কৌতূহলী চোখে তাকালো অনি। গাঢ় অন্ধকারে ডোবা ঘরটাতে দেখা গেল না মানুষটার মুখ। রিদওয়ান আবার বলল, বিয়ের পর এই প্রথম আমরা এত কাছে, তাই না? লজ্জা লাগছে অনির। সত্যি এত কাছে, এত আবেশে বুকে মিশে থাকাই প্রথম তাদের। লজ্জাতে এবার একটু নড়াচড়া করতে লাগলো অনি। রিদওয়ান তাকে ছেড়ে উঠে গিয়ে জানলা খুলে পর্দা সরালো। বারান্দার দরজা খুলতে দমকা বাতাস জায়গা করে নিল ঘরের ভেতর। বৃষ্টির ছাঁটও ছুঁয়ে গেল রিদওয়ানের চোখ মুখ, হালকা ভিজিয়ে দিল শার্টটা। ভেজা শার্ট গা থেকে খুলে ছড়িয়ে দিল লাগেজের উপর। পুনরায় গিয়ে বসলো বিছানায় অনিতার সামনে। আলতো হাতে চিবুক তুলে ঠোঁটে স্পর্শ করতে পেল ঠোঁটের মুদির নেশায় পেয়ে গেছে রিদওয়ানকে। রিদওয়ান একটু ঝুঁকে স্ত্রীর মুখ চোখে স্পর্শ এঁকে ধীর লয় নেমে এলো পুরো ঠোঁটের ভাঁজে। বহুকালের তৃষিত হৃদয়ে কবে থেকে অপেক্ষায় ছিল ওই তুলো কোমল ছোঁয়ায় ডুবে যাওয়ার। এত কাছে এই ক্ষণে নিজেকে আর যে ধরে রাখা দেয়। অনিতাও ভুলে গেল কিয়ৎপল আগের বিষাদ হারাতে লাগলো নতুন অনুভূতির জোয়ারে। নিবিড় আলিঙ্গনে মিলে গেল দ্বৈতের বাহুডোরে। পড়াশোনায় আর মন বসছে না একদম। টিউশন আর বাড়ির কাজ কর্মই যেন নূপুরের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে আজ 4 দিন ধরে। তার বাবা প্রথম 2 দিন বিষয়টা আমলে না নিলেও কাল থেকে চিন্তিত আছেন। কোনো কারণ ছাড়া টানা 4টা দিন ক্লাস না করার মতো মেয়ে তার নয় ভেবেই আজ তিনি সন্ধ্যের পর বাড়ি ফিরে মেয়েকে ডাকলেন। রান্নাঘরে তখন সকালে রান্নার জন্য সবজি কাটতে ব্যস্ত নূপুর। বাবার ডাক শুনতে পেয়ে তরকারি বটি একপাশে সরিয়ে চলে গেল বাবার ঘরে। সন্ধ্যেক্ষণে আজকাল ছোট মা পান সাজিয়ে বসেন, দেখা গেল বাবাও আজ সঙ্গ দিচ্ছেন। এ বাড়িতে পানের আয়োজন খুব বেশি দিন পুরনো নয়, তবুও কেন জানি নূপুরের বিষয়টা ভালো লাগে। হতে পারে বাবার দ্বিতীয় স্ত্রী এই পানের জন্যই ইদানিং সন্ধ্যের পর রসুই ঘর খালি করে চলে আসেন, আর নূপুর তার চায়ের কাপটা উচ্চবাচ্য না শুনে পূর্ণ করতে পারে বলে। আজ অবশ্য চায়ের পাতিল উনুনে চড়েনি। তরকারি কাটতে কাটতে সে ভাবছিল গত কয়েকদিনের একটা সমস্যা নিয়ে। বাবা তাকে দেখে একবার তাকালো ভালো করে। তোর কি শরীর খারাপ? না তো বাবা। তোর কি পরীক্ষা চলে? না তো, পরীক্ষায় আরো মাস 3 বাকি। ইউনিভার্সিটিতে যাস না কেন? বাবার এই প্রশ্নে তৎক্ষণাৎ কোনো জবাব এলো না মুখে। এরই মাঝে ছোট মা ঘর ছেড়ে গেলেন তুতুনকে দেখতে। কি করছে ছেলেটা, এখনো পড়তে বসলো কিনা কে জানে। নূপুরও যেন এটাই চাচ্ছিল, তাই সুযোগ পেয়ে সত্যিটাই প্রকাশ করলো। বাবা, আমি বাড়ি থেকে বের হলে প্রায়ই দেখি একটা বাইক আসে পেছন পেছন। কি বলিস এটা?
চমকে উঠলেন নাজিম সাহেব। তার মেয়েকে কেউ নজর কেন রাখবে? চিন্তিত মন এবার অস্থিরতায় ঘামতে লাগলো। হ্যাঁ বাবা, বাইকওয়ালা সব সময় কলেজের সামনে আর উত্তর পাড়ার টিউশনি করি, সে এলাকায় অনেকদিন চোখে পড়েছে। প্রথম প্রথম কাকতালীয় মনে হতো, পরে দেখলাম একই রঙের শার্টে একই বাইকে অনেক দিন পেছনে আসছে। কবে থেকে এমন হচ্ছে আর তুই আমাকে বলিস নাই কেন? প্রায় বছরখানেক আগে অনেকদিন একটানা এমন হওয়ার পর হঠাৎ আর চোখে পড়েনি লোকটাকে। এখন আবার দিন 15 আগে দেখেছি, তখন থেকেই ভয় লাগছিল। এবার কথাটা বলতে বলতে মাথা নুইয়ে ফেলল নূপুর। বাবাকে আরো আগে না জানানোর জন্যই এখন মন খারাপ লাগছে। এতদিন জানানোর দরকার ছিল না। এবার ধমকে উঠলেন নাজিম সাহেব। মূলত কন্যার কোনো বিপদ যদি হয়ে যেত, এই ভয়, এই ধমক, উত্তেজনার ভয়টাও যেন প্রকাশ পেল ধমকের সাথে। কাল থেকে তুই আর টিউশনিতে যাবি না, বাড়ি থেকেই একা বের হবি না। যতদিন না আমি খোঁজ নিতে পারছি কিছু, ততদিন বাড়ির বাইরে পা ফেলবি না বলে দিলাম। টিউশনিতে যাই না 4 দিন ধরেই, কিন্তু ছাত্রের পরীক্ষা, কালকে যেতেই হবে। দরকার নেই টিউশনি করার, আমি আলহামদুলিল্লাহ যা কামাই তোকে পড়াইতে পারবো। মেয়েকে আর কিছু বলতে দিলেন না নাজিম সাহেব। আদরের কন্যাটার মাথার উপর কেমন বিপদ ঘুরছে তা ভেবেই তিনি ভয়ে ঘেমে উঠেছেন, বুকটা ধড়ফড় করছে। জীবনে হেলাফেলা করার মতো মানুষ অর্ণব নয়। সারা জীবন একাকিত্বের যন্ত্রণা সয়ে নিজেকে বড় করেছে, বেলায় এসে সঙ্গী পাওয়া মুহূর্তে মনের মতন কাউকে না পেলে চলবে কেন? অথচ দুহাত দুপায়ে শিকল পরাতেও পেতে আছে কতজন শিকারী, জানো সে ছোট্ট এক শাবক ছানা। প্রভু হয়তো শিকারীরা তাকে নিজের প্রভুত্ব ফলাতে উঠে পড়ে লেগেছে তার দুর্বল দিক চেপে ধরে। প্রত্যেকেই তার খুব কাছের মানুষ না, ঠিক হলো না, তারা প্রত্যেকেই আপন নামের পর মানুষ। একটু আগে সে খালুজানের অফিস ছেড়ে বেরিয়ে এসেছে। সন্ধ্যায় নাস্তার জন্য ডেকেছেন, তা ছিল কথার কথা। নাস্তার জন্য কেন অফিসে ডাকতে হবে? আপন মানুষকে তো বাড়িতেই ডাকা বাঞ্ছনীয়। অফিসে ডাকার পেছনে রহস্য হলো একাকী গোপন এক ডিল করা। ব্যবসায় উঁচু থেকে উঁচুতে উঠতে দুটো জিনিস থাকা জরুরি, পুঁজি, দক্ষতা। খালুজান অতি মাত্রায় দক্ষ বলেই হয়তো আজ সফল ব্যবসায়ী। এতটাই দক্ষ যে সম্পর্ককে ব্যবসায়িক রূপে বদলে নিতে জানেন উনি। আজ বোনের সুখ কিনতে তাকে খালুজানের সাথে ব্যবসায়িক ভাষায় কথা বলতে হলো। হয় বৃষ্টিকে নিয়ে সুখের সংসার করো, নয় বোনকে ডিভোর্সের তকমা দাও। ছোট থেকে কন্যার মতো স্নেহে বড় করা অনেকে নেই। খালুর এমন কথায় অর্ণবের মনে হয়েছিল সেখানে সে বাসার শেখকে খুন করে আসবে। পরক্ষণে কেমন তার টকবগে ফুটতে থাকা রক্ত বরফ সমান গাঢ় কঠোর হয়ে গেল। কত শান্ত হাদ্র গলায় বলে দিলেন, রিদওয়ানের সাথে অর্ণিতার সংসার টিকবে শুধুই তোমার সিদ্ধান্তের উপর। আমার মেয়ে দুঃখ পেলে তোমার বোন আমার ছেলের সাথে সুখে থাকবে, সে কথা ভুলে যেও বাবা। আর হ্যাঁ, ব্যবসা টিকিয়ে রাখার কথাও ভুলতে হবে। ছোট থেকে সন্তানের মতো স্নেহ করে আগলে রেখেছি, প্রয়োজন পড়লে তার শোধও নেব। তোমাদের বাপ মা যা করতো তার প্রায় সবটা আমরাই করেছি। এখন যদি তোমাদের জন্য আমার সন্তান দুঃখ পায়, তাহলে কি করা উচিত বলো তো? খালুর হুমকে একটু গায়ে মাখিনে অনু যা তা লেগেছে তার একটা, খালামণির আঁচলে ছায়ায় থাকার প্রতি দান আর বোনের সুখ। অনিতা কখনো রিদওয়ানকে পরিবারহীন দেখে সহ্য করতে পারবে না। রিদওয়ান, অর্ণিতার বড় খালামণি, এই তিনটা মানুষ বড়ই সরল। এ ধরায় তাদের থাকা বড্ড মুশকিল। এ পৃথিবী শুধুমাত্র কুটিল, চতুর আর ধূর্ত প্রাণীর বসবাসযোগ্য স্থান। অর্ণবও তেমন, বাসার শেখ আর সাখওয়াত চৌধুরীও তেমনই। তার সর্বান্তকরণে এবার তার চেষ্টা কুটিল মানুষগুলোর মতো করেই এগিয়ে চলা। ভাবতে ভাবতে ভুলে গেল এ জগতে আরো একটা সরল মানুষের কথা, যে মানুষটা তার পথে দৃষ্টি ফেলে অপেক্ষায় আছে। ভুর, বড় ভুল তারই জন্মটা। ভালোবেসে ভালোবাসার মানুষগুলোকে কাছে পাওয়ার ভাগ্য বোধহয় অর্ণব চৌধুরীর আর কখনোই হবে না। ভোরের আলোয় চকচক করছে ঘরের ভেতরটা, সাথে বুকের মাঝে মিশে থাকা নরম কোমল দেহটার নগ্ন কাঁধ। রিদওয়ান আধ খোলা চোখে সেদিকে তাকাতে তার চোখ দুটো যেন ঝলসে উঠল। রাতের আধারে ছুঁয়ে আদর করা তুলোর মতন নরমই তনু দিনের আলোয় আরো ভয়ানক ভাবে মোহিত করছে তাকে। ঘুমন্ত অর্ণির মুখে দৃষ্টি ফেলতেই চমকে উঠল এবার। ইস, নিচের ঠোঁটটা কেটে গেছে, লেগে আছে রক্তের ছাপ। ধীরে ধীরে সরে গেল অর্ণির বুক থেকে। দেখতে পেল নগ্ন বক্ষ যে দাঁতের চিহ্ন। এতটা এগ্রেসিভ সে কি করে হয়েছিল কাল? প্রথম রাতেই ঠিক কতটা কষ্ট দিলেও সে অর্ণিকে ভেবে এখন খারাপ লাগছে। একটু ঝুঁকে আলতো করেই চুমু খেলে অর্ণির ঠোঁট, গাল, গলা আর বুকের নরম কোমল মাংসপিণ্ডে। অর্ণির গাঢ় ঘুম ভেঙে গেল উষ্ণ ছোঁয়ায়।
শরীর বাঁকিয়ে হাত মেলে জড়িয়ে ধরল রিদওয়ানকে। প্রেমের সুখ শরীর নাকি মনে? রিদওয়ানের উপলব্ধি হয় প্রেম এক নামমাত্র সুখ, তো দেহ মন দুইই থাকে। ভালোবাসলে না ছুঁয়ে থাকা যায় না। ভালোবাসায় টেনে নেয় মধুর আলিঙ্গন। যারা বলে ভালোবাসা শুধুই মনের, তারা ভণ্ডামি করে। ভেতরে ভেতরে তাদেরও থাকে ছাই চাপা আগুন। হাওয়া পেলে উস্কে উঠবে জ্বলন্ত অগ্নিলাভা, আনা পেলে তা লুকিয়ে রয়। বহুদিনের প্রণয় প্রলয়ে ভেসে গিয়ে অনি রিদওয়ান ঠিক জ্বলে উঠল। অর্ধাঙ্গিনীর চোখ মেলার আগ্রহ শূন্য টের পেতেই রিদওয়ানও আদরে ঝরিয়ে পুনরায় শুয়ে পড়ল। আর একটু ঘুমের আশা। অর্ণবের আজকের সকাল এলো আরো এক ধাপ বিষণ্ণতা নিয়ে। ঘুম থেকে উঠে সে কল দিলেন নুপুরকে। একবার দুবার করে অনেকবার কল দেওয়ার পরেও যখন উপাস থেকে ধরা হলো না, তখন অধৈর্য হয়ে সে মেসেজ দিল, কল ধরো, নইলে তোমার বাড়িতে আসছি, মাত্র দুটো কথা বলবো। নুপুর নিজে এবার কল দিল, অথচ অর্ণব কিছুই বলতে পারলো না যা বলতে চাইল। সময় লাগবে কিছুটা, তাই বলে বসলো আজকে দেখা করো দুপুরে। নুপুর বাড়ি থেকে বের হতে পারবে না, কথাটা বলতে গিয়েও বলল না। মন মানলই না অর্ণবের কথার বিপরীতে জবাব দিতে। কাল পর্যন্ত সে কষ্টে রাগে পণ করেছিল এই জীবনে আর এই মানুষটার মুখও দর্শন করবে না। কোনো নাম দেয়া সম্পর্ক নেই, তবু অদৃশ্য এক বাঁধন ছিল দুজনাতে। অর্ণবের তাকে এড়িয়ে চলার দায় সে বাঁধন মনে মনে আবার ছিন্ন করতে চাইছিল নুপুর। ভালো করে ঠিক তো সে অর্ণবের কথা মেনে বাড়ি থেকে বেরিয়ে গেল 12টা নাগাদ। নুপুরের বাবা তখন বাড়ি ছিলেন না, ছোট মাও কিছু জিজ্ঞেস করেননি। অর্ণবের কথা মতো নুপুর এসে হাজির হলো ইউনিভার্সিটির খুব কাছেই রাস্তার ধারে। অর্ণব এলো তার ঠিক 5 মিনিট পরে। বাইকে বসা কালো শার্ট, কালো প্যান্ট, হাতে সিলভার শেডের বড় ডায়ালের ঘড়ি। মাথার চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে গেছে। মুখটা তার মলিন লাগছিল। নুপুর ভেবেছিল আশেপাশে কোথাও বসবে তারা। তাকে অবাক করে দিয়ে অর্ণব বলল, বসো। তার ইশারা বাইকে নিজেরই পেছনে। তা দেখে নুপুরের বিস্ময়ে আকাশ ছুল। হাত পা মুহূর্তে শীত শীত অনুভূতিতে ঠান্ডা হয়ে গেল। যে মানুষটা কখনো বাড়ি থেকে পৌঁছে দিতে এক রিকশায় বসতে চায় না, সে মানুষ আজ বাইকে নিজের পেছনে বসতে বলছে। নুপুর বোধহয় ভাবনায় তলিয়ে যাচ্ছিল। সে অতল ডুবকি থেকে অর্ণব কেমন হিঁচড়ে তুলে দিল ডাঙায়। দেরি করছো কেন? বসো। আর সময় নেই বিস্ময় আঁকড়ে দাঁড়িয়ে থাকার। অতি আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলকে এত কাছে পেয়ে ঝুরঝুর করে ভেঙে গেল নুপুর। বাইকের পেছনে বসতেই বাহু ছুল অর্ণবের পিঠ, আর তাতে সবটা গুড়িয়ে গেল। সামনের মানুষটা কি টের পেল পেছনে তার শ্যামাঙ্গিনী আড়ষ্টতায় রিজু হয়ে আছে? থাকা 1.5 ঘন্টার পথ পেরিয়ে অর্ণব এলো সাভারের সে গ্রামটাতে, যেখানে এর আগে সে উদাস চিত্তে এসে ভিড় ছিল একদিন। আজ আনমনে নয়, বরং ইচ্ছাকৃতই প্রিয় মানুষটাকে নিয়ে এসেছে মনের আগল খুলে সবটা জানিয়ে দিতে। হতে পারে তাদের শেষ সাক্ষাৎ। লম্বা পথ বলেই মাঝ রাস্তায় নুপুর বার কয়েকে জানতে চেয়েছে কোথায় যাচ্ছে তারা। বাড়িতে বাবা চিন্তা করবে তার ফেরা উচিত। অর্ণব জবাবে শুধুই বলেছে, ভয় পেও না, আমি তোমার জন্য ক্ষতিকারক নেই। আজ একটু মিথ্যে বলে নিও বাবার কাছে। এরপর আর কথা জোগায়নি নুপুরের মুখে। এই দুনিয়ায় পরিবর্তনশীল হাজারটা জিনিসের মধ্যে একটা বোধহয় মানব জাতির অন্তর। প্রথম দেখায় যে মানুষটাকে নুপুর ইস্পাতের মতো শক্ত ভাবত, আজ সেই মানুষটাকেই লাগছে মোমের মতো। একটুখানি উত্তাপ পেলেই গলে যাবে সে। কি এমন কথা বলতে তাকে আজ এত কাছে বসিয়েছিল? নুপুর চলতি পথে অনেকবার ছুতে চেয়েছিল অর্ণবের কাঁধ, বেহায়া হয়ে জড়িয়ে ধরতে চেয়েছিল তাকে, অনুভব করতে চেয়েছিল প্রিয় মানুষের পিঠের পরে মাথা এলিয়ে কেমন লাগে। সাহস হয়নি তেমন কিছু। এখন এই খোলা প্রান্তরে প্রখর রোদ গায়ে মেখে তার মনে হলো এই রোদে তাপ নয়, আছে অর্ণবের গোপন আলিঙ্গন, যা অর্ণবকে ছুঁয়ে পিছলে পড়ছে তার গায়ে। তারা এসে দাঁড়িয়েছে ঠিক সেই জায়গায় যেখানটায় মাস কয়েক অথবা বছর আগে অর্ণব এসে বসেছিল বিধ্বস্ত নিজেকে নিয়ে। আজও সে বিধ্বস্ত, আর ক্ষণকাল পেরুতেই ভেঙে যাবে তার পাশে থাকা মেয়েটাও। এখানে কেন এসছি আমরা? কথা বলতে। ঢাকায় কি কোথাও বলা যেত না? যেত, চাইলেই বসা যেত কোনো কফি শপ, কোনো হোটেল, পার্ক, অথবা আমার অফিসেও। কিন্তু সেখানে থাকতো হাজারো কৌতূহলী দৃষ্টি। এখানে চেয়ে দেখো, কেউ নেই আশেপাশে। এত শূন্য কেন এই জায়গাটা? শূন্য জায়গা। আওড়ালো অর্ণব শব্দ দুটো। ভালোই বলেছ, জায়গাটা আসলেই শূন্য। শূন্য মানুষের জায়গা তো শূন্যই হবে। চকিতে তাকালো নুপুর। শূন্য মানুষের শূন্য জায়গা মানে? এই যে সামনের খোলা মাঠ আর ডান দিকের ক্ষেত,
এই জায়গাটুকু আমার। কোনো একদিন ভগ্ন হৃদয় আর বিধ্বংসী রূপ নিয়ে আনমনে এসে ভিড়েছিলাম এই জায়গায়। ঘন্টার পর ঘন্টা বসে থেকে হঠাৎ মনে হলো এখানে আমার একটা ছোট্ট ঘর হলে ভালো হতো। ওই যে দেখো, কলঘরটা ঠিক ওটার মতো ছোট্ট। ইট পাথর নয়, মাটির তৈরি হবে সে ঘর। জানালার গড়াদের ফাঁক গলে পূর্ণিমার রাতে আলোয় ভেসে যাবে সে ঘরের মেঝে। মাটির ওপর হবে আমাদের বিছানা।